আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমরা শিখছি ৮ম অধ্যায় ক্যাপিটাল বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। এই অধ্যায়ে আমরা ১ম এই বলেছি ২ টা ফেজ বা ২ টা পর্যায়ে ২ টা স্টেপে আমরা ম্যাথগুলো শিখব। ১ম স্টেপে আমরা দেখেছি যে ৫ টি টেকনিক, ৫ টি পদ্ধতি ম্যাথ কিভাবে করতে হয় এবং সিদ্ধান্ত কিভাবে নিতে হয়। এখন আমি চলে যাচ্ছি 2nd ফেজে। 2nd ফেজ করার পরেই আজকের ক্লাসের পরেই তুমি যেকোনো বোর্ডের ম্যাথ করার উপযোগী হবে। সো শুরু করছি। ১ম এই বলে নিচ্ছি যে উদ্দীপকে যে তথ্যগুলো দেয়া থাকবে, সরাসরি তুমি সেই তথ্য অনুযায়ী কিছু ম্যাথ ৫ টি পদ্ধতি সরাসরি করতে পারবে। আর কিছু ম্যাথে কিছু ওয়ার্কিংস বা খসড়া করে তারপরে তোমাকে ম্যাথটা কমপ্লিট করতে হবে। অবশ্যই সেই ওয়ার্কিংসটা কমপ্লিটলি মনে না রাখতে পারলে তোমার আসলে এই চ্যাপ্টারটা শেখাই বৃথা। অর্থাৎ যেখানে ওয়ার্কিংস করতে হবে কিন্তু ওয়ার্কিংস না করেই তুমি ম্যাথটা করে ফেলেছো। তোমার ম্যাথ তোমার মনে করেছো তুমি হয়েছে কিন্তু ওয়ার্কিংস না করার কারণে you will get 0 শূন্য পাবে সিম্পলি। অর্থাৎ আমি যদি বলি পুরো চ্যাপ্টারটাই হচ্ছে এই ওয়ার্কিংস। এই ওয়ার্কিংস জানা না থাকলে তোমার চ্যাপ্টারই হবে না। তাহলে কখন ওয়ার্কিংস করতে হবে আর কখন ওয়ার্কিংস করতে হবে না? ওয়ার্কিংস সম্পূর্ণটা করতে হবে না পার্শিয়ালি করতে হবে তা নির্ভর করছে আমি এখন তোমাদেরকে যে ওয়ার্কিংসটা দেখাবো সেটার উপরে। খুব মনোযোগ সহকারে দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে। অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো ওয়ার্কিংস বা খসড়া এটা ২ কলাম বিশিষ্ট। ১ম কলামে দেয়া থাকবে বিবরণ, ২য় কলামে থাকবে টাকার পরিমাণ। এখন টাকার পরিমাণ যদি প্রজেক্টের আয়ুষ্কাল ৪ বছর হয়, টাকার পরিমাণের ঘর ৪ টা হয়। প্রজেক্টের আয়ুষ্কাল যদি ৩ বছর হয়, টাকার পরিমাণের ঘর ৩ টা হবে। ২ বছর হলে ২ টা, ৬ বছর হলে ৬ টা টাকার ঘর হবে। আমি একটা ঘরের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো সবাই। ১ম লাইন অবচয় ও কর পূর্ব মুনাফা অবলিক অবচয় ও কর পূর্ব নগদ প্রবাহ। এখানে নগদ প্রবাহ বলতে নগদ আন্তঃপ্রবাহটাকে বোঝানো হয়েছে। অথবা কর পূর্ব নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ সেম। অথবা অবচয় পূর্ব নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ। এটা হচ্ছে তোমার ওয়ার্কিংস বা খসড়ার ফার্স্ট লাইন। আমি ঠিক যেভাবে লিখছি ওয়ার্ড বাই ওয়ার্ড সবগুলো টার্মই তোমাকে লিখতে হবে। এখানে ৪ টা বা ৫ টা টার্ম আমি লিখে দিয়েছি বোর্ডে। যেকোনো একটা পরীক্ষায় সিকিউতে যেকোনো একটা টার্ম দেয়া থাকবে। এক্সাক্টলি এগুলোও দেয়া থাকতে পারে, একটু পরিবর্তন করেও দেয়া থাকতে পারে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে কোন টার্মটা দেয়া আছে। এই টাকাটা এখানে লিখতে হবে ৪ বছর, ৩ বছর যত বছর থাকে। অবচয় গড়পূর্ব মুনাফা থেকে বার্ষিক অবচয় মাইনাস করতে হবে। মানে অবচয়ের পরিমাণ মাইনাস করবা। যত বছর দেয়া থাকবে তত বছর। অবচয় মাইনাস করার পরে তুমি যেটা পাবে সেটাকে বলা হয় কর পূর্ব মুনাফা বা কর পূর্ব নেট মুনাফা। তাহলে কর পূর্ব মুনাফা থেকে মাইনাস করতে হবে কর, আয়কর, কোম্পানি কর বা কর্পোরেট কর। তারপরে কর বাদ দেওয়ার পরে তুমি যেই টাকাটা পাবে সেটাকে আমরা বলি কর
পরবর্তী মুনাফা বা অ্যাকাউন্টিং এ এটাকে আদর করে বলা হয় নিট মুনাফা বা নিট লাভ বা নিট ক্ষতি। এখানে একটা কথা বলে রাখি, যদি কর হার দেয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কর পার্সেন্টেজে দেয়া থাকে 20%, 30% বা 40%। করপূর্ব মুনাফা থেকে ওই পার্সেন্টেজ অনুযায়ী তুমি করের পরিমাণ বের করবা। তবে একটা কথা অবশ্যই মনে রাখবা যে কর হার দেয়া নাই, কর সম্পর্কে উদ্দীপকের কোথাও বলা নাই, তাহলে তাহলে কি করতে হবে? যদি কর হার কোথাও অঙ্কে দেয়া না থাকে, কর সম্পর্কে কিছু বলা না থাকে, তাহলে কি স্যার কর হার ধরে নিব? না, কর তখন হবে না। তুমি দেখিয়ে দিবে যে কর বা আয়কর মাইনাস করবা, কিন্তু প্রত্যেক বছরই 0 দেখিয়ে দিবে। কারণ কর হার সম্পর্কে কিছু বলা হয়নি। কেন স্যার? আমরা একটা ধরে নেই? না। বাস্তবে এমন কিছু বিজনেস বা এমন কিছু প্রজেক্ট আছে, এমন কিছু ক্ষেত্র আছে, যেক্ষেত্রে সরকার অনেক সময় প্রণোদনা দেয়। আমরা এটাকে বলি ট্যাক্স হেভেন, বাট কর অব্যাহতি পাওয়া যায়। সে ধরনের প্রজেক্ট তো হতেই পারে, তাই না? অর্থাৎ সিম্পল বিষয়টা দাঁড়াচ্ছে, কর হার থাকলে অ্যাডজাস্ট করবা, কর হার না থাকলে কিছু করার দরকার নেই। করের পরিমাণ বা কর হার যেকোনো একটা তো অবশ্যই দেয়া থাকতে হবে। কর পরবর্তী মুনাফা বা নেট মুনাফার সাথে তুমি বার্ষিক যে অবচয়টা প্রথমে মাইনাস করেছো, সেটা আবার প্লাস করে দিবে। যেহেতু অবচয় একটা অনগদ খরচ, অ্যাকাউন্টিং করার জন্য, নেট মুনাফা বের করার জন্য অবচয় মাইনাস করেছি। এখন নগদ প্রবাহ বের করার জন্য অবচয়টাকে প্লাস করে দিব। স্যার, অবচয় কিভাবে ক্যালকুলেট করব? অবচয় সচরাচর আমরা স্ট্রেট লাইন বা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করি। কিভাবে? সূত্র হচ্ছে যন্ত্রপাতি ক্রয় মূল্য বা প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য। যে রেজাল্টটা আসবে সেটাকে ভাগ দিব আয়ুষ্কাল বা বছর সংখ্যা দিয়ে। যদি উদ্দীপকে সরাসরি অবচয়ের পরিমাণ দেয়া থাকে তাহলে তো দেয়া থাকলো, যদি দেয়া না থাকে তাহলে এই পদ্ধতি বা এই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করে নিতে হবে। বার্ষিক অবচয়, এটার সাথে আবার যোগ করে দিতে হবে ভগ্নাবশেষ মূল্য যদি দেয়া থাকে তাহলে। এই অবচয় পর্যন্ত এই লাইনগুলো যত বছরের ইনফরমেশন দেয়া থাকবে প্রত্যেক বছরই যোগ বিয়োগ করতে হবে। কিন্তু ভগ্নাবশেষ মূল্যটা শুধুমাত্র শেষের বছরে। ভগ্নাবশেষ মূল্য তো আসলে প্রতি বছর পাওয়া যায় না। ভগ্নাবশেষ মূল্য কাকে বলে? কোনো একটি স্থায়ী সম্পত্তি তার আয়ুষ্কাল শেষে যে সম্পত্তির অবশিষ্টাংশ থাকে সেটা যেই দামে বিক্রি করা যাবে সেটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তো এই চ্যাপ্টারে প্রজেক্টের আয়ুষ্কাল শেষ হয়ে গেলে সম্পত্তির অবশিষ্টাংশ যেটা বিক্রি করবা সেটা কখন বিক্রি করবে? প্রতি বছর বিক্রি করবে? না, শেষের বছর বিক্রি করতে পারবে। তাহলে শেষের বছর সেটা যোগ হবে শুধুমাত্র শেষ বছরে। যদি ৪ বছরের প্রজেক্ট হয় চতুর্থ বছরে, যদি ৩ বছরের প্রজেক্ট হয় তাহলে থার্ড ইয়ারে তৃতীয় বছরে, ৬ বছরের প্রজেক্ট হলে শুধুমাত্র ষষ্ঠ বছরে গিয়েই এই ভগ্নাবশেষ মূল্যটা যোগ করতে হবে। যদি কার্যকরী মূলধন বা চলতি মূলধন বলতে কিছু দেয়া থাকে, মানে ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকে, তাহলে সেটাও যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি? অবচয়। যোগ করলে কি? ভগ্নাবশেষ মূল্য। যোগ করলে কি? চলতি মূলধন। কোন বছর? চলতি মূলধনও শুধুমাত্র শেষের বছরে যোগ করতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল টার্মটা কনফিউজিং অনেকের জন্য। চলতি মূলধন দিয়ে এ পর্যন্ত কোনো বোর্ডে অঙ্ক আসে নাই, এটা একটা সুসংবাদ। ফলে এখানে কনফিউজড হওয়ার কিছু নেই। কিন্তু যদি কখনো চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল দেয়া থাকে তাহলে সেটা যোগ করতে হবে। কোন বছর যোগ করবে? শুধুমাত্র শেষের বছর। সবকিছু যোগ বিয়োগ করার পরে যেটা আমরা পাবো সেটাকে বলা হয় নগদ প্রবাহ, মানে নগদ আন্তঃপ্রবাহ। নেট নগদ আন্তঃপ্রবাহ কর পরবর্তী নগদ প্রবাহ বা আন্তঃপ্রবাহ নেট নগদ সুবিধা বা নেট
ক্যাশ বেনিফিট আরো একাধিক টার্ম ব্যবহার হতে পারে। তাহলে আমাদের ওয়ার্কিংস শেষ হলো। এটা হচ্ছে লাস্ট লাইন। এখানেও কিন্তু তোমার সবগুলো টার্মই মনে রাখতে হবে। হুবহু এই টার্মগুলো বা এই কাছাকাছি টার্ম ব্যবহার করা হবে। তুমি যদি মনে করো স্যার আমি একটা টার্ম মনে রাখবো তাইলেই তো হয়, তাহলে কিন্তু হবে না। তুমি যে টার্মটা মনে রেখেছো সেটা আসেনি, অন্য একটা টার্ম দিয়ে এসেছে, তাহলে কিন্তু তুমি ভুল করবে। আর আগেই তোমাকে বলা হয়েছে যে ওয়ার্কিংস না জানলে কিন্তু তোমার চ্যাপ্টার আসলে কিছুই শেখা হলো না। এখন আসি, এই সম্পূর্ণ ওয়ার্কিংস এর পিকচারটা আমি দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ ওয়ার্কিংসটা তোমাকে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ রাখতে হবে। কোথাও ভুল করলে হবে না। তো তুমি এই ওয়ার্কিংসটা তোমার যেটা লিখেছো সেটার সাথে একটু মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। ওকে। এবার স্যার কখন এই ওয়ার্কিংস করতে হবে? কখন আমরা করব, কখন আমরা করব না? আমরা দেখব এমন কিছু ক্ষেত্র আছে যেখানে আমাদেরকে সম্পূর্ণ ওয়ার্কিংসটাই করতে হবে। আবার এমন অনেক ম্যাপ থাকবে যেখানে ওয়ার্কিংসে একটুও করতে হবে না। আবার এমন অনেক কিছু থাকবে, অনেক জায়গা থাকবে যেখানে ওয়ার্কিংসে পার্শিয়ালি করতে হবে। খেয়াল করো। আমরা জানি যে এই অধ্যায়ে ৫ ধরনের টেকনিক আছে, ৫ ধরনের ম্যাথ আছে। গড় মুনাফার হার, পেব্যাক পিরিয়ড, পিআই, এনপিভি, আইআরআর। এই ৫ ধরনের টেকনিকের মধ্যে একটা টেকনিক এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন, সেটা আমরা করি নিট মুনাফার উপর। অর্থাৎ কর পরবর্তী মুনাফা বা নেট মুনাফার উপরে আমরা করি এভারেজ রেট অফ রিটার্ন। স্যার বুঝি নাই। তোমার ম্যাথে দেয়া আছে নেট মুনাফা এবং ম্যাথে গ নাম্বার করণীয়তে বলা হয়েছে গড় মুনাফার হার নির্ণয় কর। তাহলে যেই তথ্য দেয়া আছে সেটার উপরেই তুমি করতে পারবা গড় মুনাফার হার। তোমাকে কোনো ধরনের ওয়ার্কেজ বা পরিবর্তন করতে হবে না। তুমি ডিরেক্টলি সেই তথ্য ব্যবহার করতে পারবা। কিন্তু তোমাকে দেয়া হয়েছে অবচয় ও কর পূর্ব মুনাফা বা এই টার্মগুলোর যেকোনো একটা। তাহলে সেখান থেকে ১ম এ তোমাকে বার্ষিক অবচয় বাদ দিতে হবে, কর বাদ দিতে হবে। তারপরে তুমি কর পরবর্তী মুনাফা যেটা পাবা যে প্রত্যেক বছরে সেই টাকাটা ব্যবহার করে তুমি অঙ্ক করতে পারবা। সরাসরি উদ্দীপকে যেটা দেয়া আছে সেটা করতে পারবা না। এবং এই খসড়াটা কিন্তু তোমার অঙ্কের অন্তর্ভুক্ত, এটা দেখিয়ে দিতে হবে। এখন সরাসরি দেয়া আছে তোমার কর পূর্ব মুনাফা বের করতে বলা হয়েছে এআরআর। তাহলে কর পূর্ব মুনাফা থেকে কর বাদ দিয়ে কর পরবর্তী মুনাফা বের করবা। তারপরে কর পরবর্তী মুনাফার উপরে প্রতি বছর যে টাকাগুলো আসবে ওয়ার্কিংস করে সেটার উপরে তুমি গড় মুনাফার হার নির্ণয় করবা। এখন কখনো, কখনো তোমাকে ইনভার্স বা উল্টো খসড়া করার প্রয়োজন হতে পারে। ফর এক্সাম্পল, তোমাকে বের করতে বলা হয়েছে গড় মুনাফার হার, কিন্তু উদ্দীপকে দেয়া হয়েছে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। তার মানে ওয়ার্কিংস এর একেবারে লাস্ট লাইনটা দেয়া হয়েছে যে লেনের উপরে গড় মুনাফার হার বা এআরআর করা যায় না। তাহলে তোমাকে প্রথমেই কি করতে হবে? উল্টো খসড়া বা ওয়ার্কিংস এখান থেকে শুরু করতে হবে। কার্যকরী মূলধন থাকলে শেষ বছরে মাইনাস করবা, ভগ্নাবশেষ মূল্য থাকলে শেষ বছরে মাইনাস করবা, বার্ষিক অবচয়ে প্রত্যেক বছরই মাইনাস করবে। দেন তুমি নিট মুনাফা যেটা পাবে খসড়া এতটুকু করার পরে সে নিট মুনাফার উপরে তোমাকে গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। এবার আসি গড় মুনাফার হার শেষ হইল। এবার আসি বাকি ৪ টা মেথড বা টেকনিক নিয়ে কি? পেব্যাক পিরিয়ড, প্রফিটেবিলিটি ইনডেক্স, নেট প্রেজেন্ট ভ্যালু, আইআরআর। বাকি ৪ টা টেকনিক এপ্লাই হবে নেট ক্যাশ বেনিফিট বা কর পরবর্তী নিট নগদ আন্তঃপ্রবাহ বা নিট নগদ সুবিধা। তার মানে ওয়ার্কিংস এর শেষ লাইনে আমরা যেইটা লিখেছি সেই টাকার উপরে বাকি ৪ টি পদ্ধতি এপ্লাই করতে হবে। স্যার বুঝি নাই। ফর এক্সাম্পল তোমার উদ্দীপকে নিট নগদ আন্তঃপ্রবাহ দেয়া হয়েছে। আর বের করতে বলা হয়েছে এই ৪ টা পদ্ধতির যেকোনো একটা। তাহলে তোমাকে কোনো ধরনের ওয়ার্কিংস করতে হবে না। একটা কথা বলে রাখি, নগদ প্রবাহ সেটা কর পূর্ব বা কর পরবর্তী নগদ প্রবাহ কোনটা সেটা যদি বলা না থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে কর পরবর্তী নগদ প্রবাহ। মানে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। তার মানে ওয়ার্কিংস এর লাস্ট লাইন। কর হার দেয়া থাকুক বা না থাকুক
নগদ প্রবাহ মানে হচ্ছে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। মনে থাকবে? আবার বলছি, কিভাবে বুঝবো? বাকি ৪ টা পদ্ধতি পিআই, এনপিবি, পেব্যাক পিরিয়ড, আইআরআর এগুলো করা হয় ওয়ার্কিংস এর লাস্ট লাইনের উপরে। লাস্ট লাইনগুলো কি, কি? নগদ প্রবাহ, নিট নগদ আন্তঃপ্রবাহ, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, নিট নগদ সুবিধা এগুলোর উপরে। এখন উদ্দীপকে তোমাকে বের করতে বলা হয়েছে ইন্টারনাল রেট অফ রিটার্ন আর দেয়া আছে নিট নগদ সুবিধা। তাহলে যেই লাইনটা দেয়া আছে সেটা অনুযায়ী তুমি কোনো ধরনের ওয়ার্কিংস করার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারনাল রেট অফ রিটার্ন বা যেটা চাওয়া হয়েছে ৪ টা পদ্ধতির মধ্যে সেটা করে ফেল। স্যার, উদ্দীপকে দেয়া আছে অবচয় ও করপূর্ব মুনাফা। মানে অবচয় ও করপূর্ব নগদ আন্তঃপ্রবাহ মানে প্রথম লাইন, ওয়ার্কিংস এর প্রথম লাইন। কখন বুঝবা? পুরোটা মুখস্থ রাখলে বুঝতে পারবা। তা আমার সাজেশন হচ্ছে মিনিমাম ৫ বার লিখবে। ১০ বার লিখলে আরো ভালো। নয়তো মনে থাকবে না। পরীক্ষার আগে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা ভুল পাওয়া মানে ম্যাথ ভুল পাওয়া। 0 পাবা। তাহলে তোমার দেয়া আছে অবচয় ও করপূর্ব মুনাফা। গতে বের করতে বলছে গড় মুনাফার হার। তাহলে গ এর জন্য তুমি নিট মুনাফা বের করবা, এতটুকু ওয়ার্কিংস করতে হবে। আর ঘতে বলছে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে। তাহলে ঘ তো তুমি নগদ আন্তঃপ্রবাহ, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের উপরে করো, কিন্তু দেয়া আছে তো কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ। তাহলে তোমাকে সম্পূর্ণ খসড়াটা করতে হবে। সেক্ষেত্রে তুমি খসড়াটা বারবার না করে গতে যেহেতু কিছু খসড়া করছো সেখানেই সম্পূর্ণ খসড়াটা শেষ করে ফেলবে। সেই খসড়া বা ওয়ার্কিংস এর টাকাতে তুমি আবার ঘতে নেট প্রেজেন্ট ভ্যালু বের করার ক্ষেত্রে ব্যবহার করবা। জাস্ট ছোট্ট একটা নোট দিয়ে দিলেই হবে। আবার তোমার দেয়া আছে কর পূর্ব মুনাফা বের করতে বলছে পেব্যাক পিরিয়ড। তাহলে আমরা কি কর পূর্ব মুনাফার উপরে পেব্যাক পিরিয়ড বের করতে পারি? অথবা কর পূর্ববর্তী মুনাফার উপরে পেব্যাক পিরিয়ড বের করতে পারি? না স্যার। সেক্ষেত্রে তোমার কি করতে হবে? কর বাদ দিতে হবে। তারপরে নেট মুনাফা পাবা, এগুলো যোগ বিয়োগ করে নেট নগদ আন্তঃপ্রবাহ যে টাকাটা বের করবা সেটার উপরে তুমি পেব্যাক পিরিয়ড বের করতে পারবা। প্রফিটেবিলিটি ইনডেক্স, এনপিভি, আইআরআর বের করতে পারবে। স্যার, আমার দেয়া আছে সরাসরি নেট মুনাফা। ভালো। কিন্তু বের করতে বলছে এই ৪ টা পদ্ধতির যেকোনো একটা। তাহলেও তোমাকে ওয়ার্কিংস করতে হবে। সেক্ষেত্রে উপরের ওয়ার্কিংস টুকু আর করতে হবে না। এতটুকু করার প্রয়োজন নেই। শেষের লাইনগুলো করতে হবে। ঠিক আছে? অর্থাৎ আমরা বুঝলাম উদ্দীপকে কি তথ্য দেয়া আছে তার উপর ভিত্তি করে আমাকে ওয়ার্কিংস করতে প্রয়োজন হতে পারে। কখনো সম্পূর্ণ ওয়ার্কিংস করার প্রয়োজন হতে পারে, কখনো অংশ বিশেষ করার প্রয়োজন হতে পারে, কখনো ইনভার্স বা উল্টো ওয়ার্কিংস করার প্রয়োজন হতে পারে, আর কখনো একেবারেই ওয়ার্কিংস করার প্রয়োজন নাও হতে পারে। তাহলে কখন কতটুকু ওয়ার্কিংস করতে হবে সেটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই ওয়ার্কিংস বা খসড়ার যে তালিকা, যে টেবিল মুখস্থ না রাখতে পারলে তুমি আসলে বুঝবে না কখন ওয়ার্কিংস করতে হবে আর কখন হবে না।